রায় রামানন্দ প্রভুকে অনেক জ্ঞান প্রদান করেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। তার মধ্যে খুব সুন্দর সুন্দর কথা মিত্র। একটি কথা হলো এই যে আমাদের আত্মার সাইজ কত এবং 84 লক্ষ যোনি কী কী এবং কত প্রকার রয়েছে সে কথা কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু রায় রামানন্দকে এই স্থানে বসেই বলেছিলেন। তো বর্তমানে কেমন রয়েছে সেই স্থান? ত্রিলোকীনাথ স্বয়ং আজ আমার কুটিয়ায় এসেছেন। সেই প্রভু শ্রী রামচন্দ্রকে দর্শন করার মতো সুখ আর কিসে আছে। দৌড়ে গিয়ে স্বাগত জানালেন প্রভু শ্রী রামচন্দ্র, মাতা সীতা এবং লক্ষ্মণকে। সবাইকে মিত্র নিয়ে এসে এখানে সৎকার পূজা আদি করা হয় এবং ভোজন করানো হয়, ফল দেয়া হয় মিত্র। সেই পবিত্র বেদী, হ্যাঁ, আজকে কলিযুগে এই রূপ আর সেই রূপ একটুখানি পার্থক্য হলেও মিত্র এই স্থানের কোনো পার্থক্য নেই। প্রয়াগরাজ ধাম দর্শনের দ্বিতীয় পর্বে আপনাকে অনেক অনেক স্বাগতম মিত্র। দশাশ্বমেধ ঘাট দর্শন করব, যেখানে গৌরাঙ্গ মহাপ্রভু উপবেশন করেছিলেন রায় রামানন্দের সাথে, এবং তার সাথে সাথে প্রভু শ্রী রামচন্দ্র এসেছিলেন ভরদ্বাজ মুনি মহান প্রতাপী এক ভক্তের সাথে দেখা করার জন্য। যে স্থানে সেটি কিন্তু এই প্রয়াগরাজ শহরের মধ্যেই রয়েছে। আসলে আমাদের এই ত্রিবেণী সঙ্গম ছিল সে সময় অনেক বড়, আজ অনেকটাই ছোট, কিন্তু সেই ভরদ্বাজ মুনির আশ্রম আমরা দর্শন করব, যেটি এখনও বিদ্যমান রয়েছে মাটির নিচে। আমরা সেই গুহার মধ্যে প্রবেশ করব এই ভিডিওটির মাধ্যমে। অবশ্যই ভিডিওটি শেষ অবধি দর্শন করবেন। তো তার আগে আমরা চলুন সর্বপ্রথমে একটি হোটেল খুঁজে থাকার ব্যবস্থাটা আগে করি, তারপরে না হয় আমরা বেরিয়ে পড়ি দশাশ্বমেধ ঘাট দর্শন এবং ভরদ্বাজ মুনির আশ্রম দর্শন করার জন্য। তো দেখুন, এ হলো এখানের জমজমাট সেই স্থান। এখানে খুব সুন্দর একটি মার্কেট রয়েছে, আর কিলার পিছনেই কিন্তু আরেকটি খুব সুন্দর মন্দির রয়েছে। তো আমরা এবারে এগিয়ে চলেছি সেই পবিত্র স্থানে, সংবাদ স্থান। এখানে চৈতন্য চরিতামৃতের জ্ঞান দিয়েছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। তো যাই হোক, আমরা এখানে রুম নেওয়ার জন্য আসলাম দশাশ্বমেধ ঘাটের সামনে। 1000 টাকা করে রুম। অনেক কষ্ট করার পরে কিন্তু একটি হোটেল খুঁজে পেয়েছি মিত্র। আসলে এখন হলো ঢাল সিজন, সে সময় যদি হোটেলের প্রাইস এত হাই হয়, মানে 1500 থেকে 2000 টাকা অবধি চাইছেন এখানে, কেন কি একদম ঠিক গঙ্গার তটেই তো এই হোটেলগুলো, তাই হয়তো এরকম হবে। তাছাড়াও আমরা কুম্ভ মেলার সময়ও দেখেছি যে হোটেল নিয়ে বড় ক্রাইসিস এই অঞ্চলে, তাই না? তো যাই হোক, একটি খুঁজে বের করলাম 1000 টাকা করে পার ডে হিসাবে। আমরা জাস্ট এক নাইট স্টে করবো এখানে, তারপরে পরের দিন সকালবেলা তো বেরিয়েই যাচ্ছি। ओ पास में सही है। अच्छा, ये कह रहा हूँ, हम लोग तो कार नीचे रखे हैं, ठीक है, पर वो कार के बगल में हम लोग थोड़ा खाना बना ले, दिक्कत तो नहीं है? लकड़ी वकड़ी नहीं है? लकड़ी नहीं है, गैस का चूल्हा है। हाँ, मतलब हम लोग क्या बाजार का नहीं खाते ना? नहीं कोई हाँ हाँ, ठीक ठीक आ जाइए। যাই হোক, গৌরাঙ্গ মহাপ্রভু যে স্থানে একদিন বসেছিলেন সেই স্থানে আজকে আমরা রাত্রি যাপন করব। আর এই হলো বাথরুম। বাথরুম ওই আমাদের সাইজের মতো, ওখানে যেরকম আমাদের ঠিক ঠিক সেম একই সাইজ। এই হলো ব্যাপার। যাই হোক, আমাদের একটা রাতের ব্যাপার, তো সকালবেলা তো আমরা বেরিয়েই যাব। তো মোটামুটি হোটেলটা কিন্তু খারাপ না, বেশ ভালোই, পরিষ্কার পরিচ্ছন্ন আছে সব কিছু। আর এই যে দেখুন, এটা হলো বাইরের উপরের খুব সুন্দর একটি সিটিং এরিয়া রয়েছে। দেখুন, এখানে বসে ভক্তরা সময় ব্যতীত করতে পারবেন। আর ওই পার থেকে ওপারে সম্পূর্ণ সেই প্রয়াগরাজের এরিয়াটি দেখা যাচ্ছে। আর এই যে দেখুন, আমাদের এখানে রান্না বান্না হচ্ছে, গাড়ি এখানে পার্কে আছে। তো কতদূর রান্না হয়েছে দেখা যাক এবারে, কি চলো। তো আজকে মোটামুটি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়তে হবে, কেন কি সকালবেলা আমাদের খুব তাড়াতাড়ি বেরোতে হবে। এই কারণে, কেন কি ভরদ্বাজ মুনির আশ্রম এবং দশাশ্বমেধ ঘাট ভালোভাবে দর্শন করা হয়নি সে কারণে। আর এই যে দেখুন, এখানে কালো পোশাক পরে দীপক ভাই দাঁত বের করে আছে। বাহ। হ্যাঁ, আমাদের অমিত ভাই রন্ধনে ব্যস্ত। কত দূর অমিত ভাই? এই যে হলো যে প্রায় হবে, বাস ঝোল টানাতে হবে একটু। ভাত হয়ে গেছে, ভাজা আর মানে সবজি হয়ে এসছে, এখন ভাজাটুক করলে পরে হয়ে যাবে।
এই যে, আমাদের দোকানটা খুব সুন্দর সেজেছে। এটা হলো রান্নার দোকান। না, নষ্ট হয়নি, ও কাটবো বলে আর কাটাই হয়নি, ভাজাও হয়নি। কালকে বানাতে দিলাম যে আবার আসছে। তো সকাল সকাল বেরিয়ে পড়লাম আমি প্রয়াগরাজের এই মার্গে। আর সকাল সকাল দেখি প্রয়াগরাজবাসীরা যে আছে বাজার করতে বেরিয়েছে। আর বাজার একদম খাসা, একদম জমজমাট, মানে সব ধরনের আইটেম কিন্তু এখানে উপলব্ধ রয়েছে। মিত্র, এই সেই পবিত্র আমাদের কুম্ভবানার মাঠ ওপারে ধুধু করছে দেখুন, এখন পুরো খালি পড়ে আছে। যেখানে অমৃতের বুঁদ পড়েছিল গরুর মহারাজের ধারা, এবং এখানেই মিত্র প্রয়াগরাজ মহারাজ বসবাস করে। মিত্র, সব তীর্থের রাজা যিনি, তিনিই হলেন আমাদের প্রয়াগ মহারাজ। আর সেই প্রয়াগ মহারাজ, তার আশীর্বাদের ফলেই কিন্তু আজকে আমাদের দর্শন সম্ভব হচ্ছে। তো দেখুন, গঙ্গার অথই ধারার সাথে এই যে ঘাটটি মিত্র লক্ষ্য করতে পারছেন, এটিই হলো সেই গৌরাঙ্গ মহাপ্রভুর উপবেশনের স্থান। রায় রামানন্দ প্রভুকে বলেছিলেন যে দেখো, রায় রামানন্দ প্রভুকে অনেক জ্ঞান প্রদান করেছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু। তার মধ্যে খুব সুন্দর সুন্দর কথা মিত্র। একটি কথা হলো এই যে আমাদের আত্মার সাইজ কত, এবং 84 লক্ষ যোনি কী কী এবং কত প্রকার রয়েছে, সে কথা কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভু রায় রামানন্দকে এই স্থানে বসেই বলেছিলেন। তো বর্তমানে কেমন রয়েছে সেই স্থান, চলুন এবারে ঘুরে ঘুরে দর্শন করি। সুন্দর সুন্দর নৌকা দেখতে পাচ্ছেন, এবং পাশে গোমাতারা রয়েছে, পণ্ডিতেরা রয়েছে যারা পুজো পার্বণ আদি করছেন। আর অথই ধারা সেই বানারস এবং চিত্রকূট আদি ওসব স্থান থেকে এসে ত্রিবেণী সঙ্গম, সেই সঙ্গম কিন্তু রয়েছে ওখানে, যেখানে রয়েছে গঙ্গার ধারা, সরস্বতী নদীর ধারা এবং যমুনার ধারা। গঙ্গার অনেক রূপ এসে কিন্তু একত্রিত হয়েছে এই ধারার সাথে। সেই স্থান কিন্তু এই যে সামনে। আর ওপারে চলে গেল মিত্র সেই পবিত্র বিশাল কুম্ভমেলার মাঠ। বর্তমানে প্রচণ্ড হাওয়া চলার কারণে কিন্তু ঝড় উঠেছে ওপারে, একদম সব অন্ধকারময় হয়ে গিয়েছে। তো মিত্র, কথা হলো এটা যে আমাদের সাথে কেউ যাবে না, মৃত্যু একদিন আমাদের অবধারিত হবেই। আর এই মৃত্যুর আগে যদি এসব তীর্থস্থানে একবার স্নান করে যেতে পারি, দর্শন করে যেতে পারি, তো এর থেকে ভাগ্যের আর কি আছে। কেন কি আত্মীয় স্বজনরা সবাই যার যার স্বার্থের জন্যই আমাদেরকে ভালোবাসে, আর উপর গোবিন্দ ভালোবাসে শুধুমাত্র আমাদের ভক্তির কারণে। তো ভক্তি হলো এই যে বিভিন্ন ধামে আমাদেরকে যেতে হবে এবং পরপারের রাস্তা তৈরি করতে হবে। আর সে কারণেই আহ্বান জানাই ধাম দর্শনের জন্য। যতটুক মিত্র আমরা এই জীবনে করে যেতে পারবো ততটুকুই আমাদের সঞ্চয় থাকবে, আর বাকিদের জন্য যা করছি তার কিন্তু কোনো হিসাব নেই মিত্র, তার কোনো হিসাব নেই। তো মিত্র, এটি হলো সেই স্থান যেখানে পৃথিবী লোকে প্রথম যজ্ঞ হয়েছিল। যজ্ঞের শুরু কিন্তু এই স্থান দিয়ে হয়, তাই বলা হয় প্রথম যজ্ঞের ভূমণ্ডল। এবার আমরা এই ঘাট দর্শন করতে করতে এগিয়ে যাই উপরের দিকে, আর একটুখানি গাইড করে দেব যে আপনি এখানে আসলে কোথায় থাকতে পারবেন। তাতে আপনার অনেকটা সুবিধে হবে। প্রয়াগরাজে আসলে পরে বিশেষ করে দর্শনের জন্য 1 থেকে 2 দিন যথেষ্ট, এর থেকে বেশি কিন্তু মিত্র আর লাগে না। হ্যাঁ, আর আপনি থাকবেন হলো এই যে 10 অশ্বমেধ ঘাট রয়েছে, এই ঘাটের উপরেই দেখবেন অনেক হোটেল রয়েছে, ধর্মশালা রয়েছে, সেখানে আপনি থাকতে পারেন। তবে এখানে কিন্তু খুব একটা সস্তা টাইপের হোটেল পাওয়া যায় না। এখানের ধর্মশালা এবং হোটেলগুলি কিন্তু আসলেই অনেকটা কস্টলি, মানে কি 1500 2000 এরকম। কেন কি লোকেশান খুব সুন্দর না, গঙ্গার সামনেই আপনি থাকবেন, একটুখানি তো হবে। আর যদি ভিতরের দিকে যান তাহলে কিন্তু 800-700 টাকায়ও রুম পেতে পারেন। কিন্তু আমরা উঠেছি এখানে যেখানে, সেটা 1000 টাকা করে পার ডে। তো এ হলো আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুর প্রিয় ঘাট, দশাশ্বমেধ ঘাট।
তো মিত্র, আরও যে দর্শনীয় স্থানগুলো আছে, এপিসোডগুলো যদি না দেখে থাকেন অবশ্যই চ্যানেলে গিয়ে একটু সার্চ করে নেবেন, দেখে নেবেন। পরবর্তী দর্শনীয় প্রয়াগরাজের এপিসোডগুলো কিন্তু দেওয়া রয়েছে বা আগেও কিন্তু আসছে। এরপরে নিকটে কিন্তু সবচাইতে প্রিয় স্থান, কেন কি এখানে আমাদের প্রভু শ্রী রামচন্দ্র এসেছিলেন এবং স্নান করেছিলেন। প্রথমে অযোধ্যা থেকে এসে দেখা করেছিলেন ভরদ্বাজ মুনির সাথে। ভরদ্বাজ মুনির আজ্ঞা পেয়ে তারপরে গিয়েছিলেন চিত্রকূটে। চিত্রকূটের ভিডিও কিন্তু চ্যানেলে দেওয়া রয়েছে। তো এখান থেকেই 3 কিলোমিটার দূরে কিন্তু ভরদ্বাজ মুনির আশ্রম রয়েছে, আপনি সেটিও দর্শন করতে পারেন, ওনার কৃপা প্রাপ্ত করতে পারেন এবং চিত্রকূটের পথে রওনা দিতে পারেন। আর এখান থেকে চিত্রকূট কিন্তু বেশি একটা দূরে নয়, মাত্র 130 কিলোমিটার, এবং বারাণসী যে আছে মাত্র 120 কিলোমিটার। আর এখান থেকে 650 কিলোমিটার হলো মথুরা। তো মিত্র, এই উত্তরপ্রদেশের সব কিছুই কিন্তু দর্শন করে নেওয়া যায় একই লাইনে, একইভাবে ঘুরে। আর যদি আপনি আমাদের সাথে এই ট্যুরগুলো করতে চান, অবশ্যই 5 থেকে 6 জনের গ্রুপ নিয়ে যোগাযোগ করবেন, আমরা সব দর্শন করিয়ে দেওয়ার জন্য প্রস্তুত থাকব। আর এখন আমাদের সকালবেলা রান্নাবান্না হয়ে গিয়েছে, জানেন যে 4 হুইলার নিয়ে এসেছি। তো তারপরে এখান থেকে আমরা চলে যাব ভরদ্বাজ মুনির আশ্রম দর্শন করব, সেটি আমাদের বাকি রয়েছে। এবং তারপরে কিন্তু আমরা চলে যাব শৃঙ্গেরপুরে, যেখানে প্রভু শ্রী রামচন্দ্র নৌকা পেরিয়ে এসেছিল সেই স্থানে, মানে কেবাট নৌকা পার করেছিলেন প্রভু শ্রী রামচন্দ্রের সেই স্থানে। দেখুন কত সুন্দর বেল উঠেছে, টমেটো, খরবুজা, কি নেই এখানে সব কিছুই পাওয়া যায়। আর এই যে দেখুন, এটি একটি ধর্মশালা, ওপাশে রয়েছে ধর্মশালা, এবং এই যে বড় বড় দেখতে পাচ্ছেন লাইন দিয়ে, এগুলোও কিন্তু হোটেল। তবে তার ওপাশে কিন্তু আর হোটেল নেই। অনেক ট্যুরিস্ট বাস এখানে আসেন, এখানে যারা ট্যুরিস্টের বাস নিয়ে আসবেন তারা কিন্তু এখানে পার্কিং করেও থাকতে পারবেন বা এখান থেকে ধর্মশালা রেন্ট নিতে পারবেন। তো বৃন্দাবন থেকে রওনা দিয়েছিলাম আমরা 4 তারিখে, আর আজকে হলো 6 তারিখ। মোটামুটি চিত্রকূট করে এখন অবধি রেডি। রাধে রাধে সামানকো। তো যাই হোক, সকালবেলা আমাদের রান্নাবান্না সব রেডি, মোটামুটি এখন 8টা বাজে। এই পিছনে সব আবার সাজিয়ে নিচ্ছি, সাজিয়ে তারপর এখান থেকে শুরু। দিয়ে এসছো নাকি? হ্যাঁ, না না দিস না, এটা এখন দিয়ে দিই। তো এবারের যাত্রার বাহন হলো এই, ভগবান আমাদেরকে এই পুষ্পরথটি দিয়েছেন, এটাতে করেই আমরা যাত্রা করছি। আর আমাদের ধর্মশালাটি হলো এই যে উপরে রয়েছে, এটা থেকে সিঁড়ি বেয়ে উপরে গেলেই ধর্মশালা পেয়ে যাবেন। তো চলুন এবারে যাই আমরা ভরদ্বাজ মুনির আশ্রম দর্শন করার জন্য। আর এটা হলো সেই পবিত্র প্রয়াগরাজ সিটি। চিন্তা করুন, ভরদ্বাজ মুনির আশ্রম কিন্তু নদীর পাড়েই ছিল, কিন্তু এই সম্পূর্ণ শহর মনে হচ্ছে যে গঙ্গা নদীর উপরেই তৈরি হয়েছে। কেন? ভরদ্বাজ মুনির আশ্রম আমরা জানি শাস্ত্রের যে হিসেবে ব্যাখ্যা রয়েছে তাতে কিন্তু গঙ্গার তটে আছে। এখন দেখি সেখানে গঙ্গা পাই কি না। যাই হোক, এখানেও দর্শনীয় স্থান রয়েছে একটি, এটি হলো প্রয়াগরাজের ভরদ্বাজ পার্ক। ভরদ্বাজ মুনিকে উৎসর্গ করেই এই পার্কটি নির্মিত। হ্যাঁ, আর এর পাশেই কিন্তু ভরদ্বাজ মুনি আশ্রম। এবারে মিত্র আমরা প্রবেশ করছি সেই পবিত্র মহামুনি যাকে বলা হয়, সেই মহামুনির আশ্রমে। ঢুকতেই দুধারে চোখে পড়ে মিত্র এখানে যেসব লীলা হয়েছিল প্রভু শ্রী রামচন্দ্র এবং ভরদ্বাজ মুনির, সেই লীলার চিত্রগুলি। ত্রিলোকীনাথ স্বয়ং আজ আমার কুটিয়ায় এসেছেন। সেই প্রভু শ্রী রামচন্দ্রকে দর্শন করার মতো সুখ আর কিসে আছে। দৌড়ে গিয়ে স্বাগত জানালেন প্রভু শ্রী রামচন্দ্র, মাতা সীতা এবং লক্ষ্মণকে। সবাইকে মিত্র নিয়ে এসে এখানে সৎকার পূজা আদি করা হয় এবং ভোজন করানো হয়, ফল দেয়া হয় মিত্র। সেই পবিত্র বেদী, হ্যাঁ, আজকে কলিযুগে এই রূপ আর সেই রূপ একটুখানি পার্থক্য হলেও মিত্র এই স্থানের কোনো পার্থক্য নেই। দশরথ মহারাজও যে ভরদ্বাজ মুনির সাথে দেখা করতে আসতেন, সে হলো আমাদের এই স্থান, এখানেই আসতেন। দেখুন এখানে অনেকও দেবী দেবতাদের বিগ্রহ রয়েছে, আপনি সেটিও দর্শন করতে পারবেন। যেন এক একজন ভরদ্বাজ মুনির আশ্রমের
নিকটে আশ্রয় নিয়েছেন, নিজের স্থান পেতে নিয়েছেন। জয় ভোলেনাথ, জয় গরুর ভগবান কি জয় হো। কত সুন্দর, দারুণ দারুণ। যত মন্দির দর্শন করেছি ভরদ্বাজ মুনির আশ্রম দর্শন করে, কেন কি ৩৩ কোটি দেবতার বাস হলো আমাদের ভরদ্বাজ মুনির আশ্রমে। হ্যাঁ, উনি সাধারণ কোনো মুনি নয়, দেবতাদেরও পূজনীয় মিত্র আমাদের ভরদ্বাজ মুনি। দেখুন, এটি কিন্তু অনেক প্রাচীন বিগ্রহ, দেখেছেন? সেই পৃথিবী মাতাকে উদ্ধার করার, হ্যাঁ, সেই বরাহ রূপ। বলো বরাহ ভগবান কি জয়। দেখুন, সে সময় এই স্থানে হাজার হাজার ভরদ্বাজ মুনির শিষ্যরা, হ্যাঁ, বিরাজমান ছিলেন। হ্যাঁ, কত সুন্দর এই আশ্রমের নিকটে দেখুন এই বনটি। এখন তো চারিদিকে শহরে পরিপূর্ণ হয়ে গেছে, কিন্তু তারপরেও একটি শান্ত পরিবেশ, একটি বাতাবরণ খুব সুন্দর ভরদ্বাজ মুনির আশ্রমে। মানে এখানে কেন শান্ত পরিবেশ থাকবে না, যেখানে আমাদের মাতা সীতা এসেছিলেন। দেখুন মিত্র, এখানে হলো যজ্ঞের বেদি ভরদ্বাজ মুনির আশ্রমে। হ্যাঁ, এরকমই একটি বেদির কোণায় সে সময় বসেছিলেন। আর সেই গেট থেকে, প্রথমে সেই গেট থেকে এক শিষ্য এসে খবর দিলেন ভরদ্বাজ মুনিকে যে প্রভু দশরথ নন্দন শ্রী রামচন্দ্র আপনার সাথে দেখা করতে এসেছে। আর তখন তড়িঘড়ি করে এই স্থান থেকে, হ্যাঁ, ভরদ্বাজ মুনি উঠে পড়লেন এবং ছুটে গেলেন প্রভু শ্রী রামচন্দ্রকে দর্শন করার জন্য। যে ঋষি ভরদ্বাজ মুনি কার পুত্র ছিলেন জানেন? সে হলো আমাদের বৃহস্পতি গুরুর পুত্র ভরদ্বাজ মুনি, যার মাতার নাম হলো মমতা। পুষ্প বিমানের রচনা কিন্তু ভরদ্বাজ মুনি করেছিলেন। যদিও বা এটি আগে ছিল, তবুও আমাদের পৃথিবী লোকে জ্ঞান যদি কেউ দেওয়ার মতো থাকে, বিমান কিভাবে পরিচালিত হবে, বিমান তৈরি কিভাবে হবে, কোন ধাতু ব্যবহৃত হবে, সে সম্বন্ধে কিন্তু উনিই শাস্ত্র রচনা করেছেন। পৃথিবী লোকে অসুর এবং দেবতারা যখন আবির্ভূত হন আর বিমানের প্রয়োজন পড়ে, তখন কিন্তু এই ভরদ্বাজ মুনির শাস্ত্র জ্ঞান গ্রহণ করেই তারা রচনা করেন। প্রয়াগরাজের ভরদ্বাজ মুনিকে প্রয়াগরাজের প্রথম নিবাসী বলা হয়। এই প্রয়াগরাজ সম্পূর্ণরূপে জঙ্গল দিয়ে ঘেরা এবং গঙ্গার তট ছিল, এখানে কেউ বসবাস করতেন না। বলা হয় ভরদ্বাজ মুনি প্রথমে এসেই তার কুটিয়া নির্মাণ করেন এখানে, এবং উনি বসবাস করার পরে তার শিষ্যরা এবং প্রশিষ্যরা ধীরে ধীরে এই প্রয়াগরাজ হয়ে ওঠে এক পবিত্র সঙ্গম নগরী। নিচে যাওয়ার রাস্তা আছে, চলো যাই। দেখুন, গুহার ভিতরে প্রবেশ করে গেলাম। তো এই দেখুন গুহার ভিতরে কত দর্শন রয়েছে, খুব সুন্দর সুন্দর। এ হলো পৌরাণিক মন্দির, যেটি এখন মাটির নিচে অনেকটা বসে গিয়েছে। এই হলো আদি মন্দির, এখানে একদম মাটির নিচে। আর এই দেখুন, এই কিন্তু পুরনো স্থাপনা, এটাই অরিজিনাল মন্দির আর কি, বুঝেছো? এটা এখন মাটির নিচে বসে গেছে, আর উপরে যে হয়েছে আধুনিক নির্মিত। হ্যাঁ, ওই তো কি লেখা রয়েছে দেখে নাও। আছে, দিয়ে দাও। কতটা নিচে চলে এসেছে,
এই স্থান বাবা, ভাবা যায়। এর ভিতরে দিয়ে দাও দান বাক্সে। তো মিত্র, এটাই খুব ভালো লাগলো যে এখনো পর্যন্ত পৌরাণিক মন্দির কিন্তু এখানে রয়েছে। মানে উপরে যে দর্শন করা যাচ্ছে, কত সুন্দর সুন্দর মন্দিরে স্থাপনা করেছে। আসল যে মন্দির রয়েছে সেটি হলো গর্ভগৃহ, যেটাকে বলা হয় একদম নিচে। এই আন্ডারগ্রাউন্ড মন্দির, পুরনো মন্দির দর্শন করতে পারলাম। আর এই যে বট বৃক্ষটি দেখা যাচ্ছে মিত্র, এটি হলো ভরদ্বাজ মুনি। মনে করুন ত্রেতা যুগ থেকে কলিযুগে এখনও দাঁড়িয়ে আছে। আর তার আশ্রমে এখনও কিন্তু তার শিষ্যরা ফুল তুলছে, দেখুন। হ্যাঁ, এই যে কলিযুগে এসেও কিন্তু এখনও ওই শিষ্যদের দেখা যায়। এরকমভাবে একটি সময় এই ভরদ্বাজ মুনির আশ্রমে সেবা করতেন অনেক অনেক শিষ্যরা। ডোর বাঁধা রয়েছে। কৌতূহল সমাপ্ত। তাহলে এটা সম্বন্ধে কি আমি অবগত ছিলাম? জানতে হবে, তুমি একটা ইউটিউবার। ওরে বাবা, তুমি একটা ইউটিউবারের বউ হতে পারলো না, পৌ হয়ে গেল। কপাল আমার, দেখলে। जय श्री भरद्वाज मुनि की जय, भरद्वाज मुनि की जय हो, जय भरद्वाज मुनि की जय, जय श्री प्रभु रामचंद्र की जय। আর এই পাশেই রয়েছে রাধাকৃষ্ণ মন্দির এবং এর পাশে রয়েছে কালী মন্দির। দেখুন, ভরদ্বাজ মুনির আশ্রমে সেবা করছেন। আর সব লীলাগুলি এখানে কত সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে ভরদ্বাজ মুনির। দেখো কত সুন্দর কালী মন্দির এখানে। বাবা, নিচের ডান্ডিটা ভেঙে দিয়েছে কে? সে দৃশ্য কিন্তু চিত্রের মাধ্যমে অনেকটাই এখানে ফুটিয়ে ধরা হয়েছে। এই যে ভরদ্বাজ মুনি সে সময় আশ্রমের অনেক শিষ্যরা মিত্র এখানে ছিল। হ্যাঁ, সেই শিষ্যদের চিত্র, কত সুন্দর পরিবেশ। এ কিন্তু সাধারণ বোঝার উপায় নেই। হ্যাঁ, এই রকম শুধু চিত্রের মাধ্যমে কতটুকুই বা আমরা বুঝতে পারি, কিন্তু ভরদ্বাজ মুনি স্বয়ং ভগবান। হ্যাঁ, ভগবান নিজে যে ভরদ্বাজ মুনির পূজা করেছেন, হ্যাঁ, আতিথ্য করেছেন। কত পবিত্র স্থান মিত্র। তো এটি কিন্তু গঙ্গার পার। হ্যাঁ, দেখুন ভরদ্বাজ মুনির যজ্ঞধারা। হ্যাঁ, তিন লোককে সুখী করতেন যিনি, সে হলো ভরদ্বাজ মুনি। হ্যাঁ, উনি সবার পূজিতে বলেই প্রভু শ্রী রামচন্দ্র তো ওনার পূজা করেছেন। তো মিত্র, এই সেই পবিত্র স্থান যেখানে প্রভু শ্রী রামচন্দ্র এসেছিলেন। হ্যাঁ, মাতা সীতা বসেছিলেন যে স্থানে, সেটি হলো এই পবিত্র স্থান, পবিত্র ধাম। তো যাই হোক, ভরদ্বাজ মুনির আশ্রম দর্শন করে আমরা আবার যাত্রা শুরু করলাম শ্রীঙ্গেরপুরের উদ্দেশ্যে, যেখানে কেবট এবং নিষাদ রাজ প্রভু শ্রীরামচন্দ্রের সেবা করেছিলেন। সেই স্থানে মিত্র যাব।
পরবর্তী ভিডিও কিন্তু সেই স্থানের আসছে, অবশ্যই সঙ্গে থাকবেন, চ্যানেলের সাথে জুড়ে থাকবেন। তো চলুন প্রয়াগরাজের এই শহরের উপর থেকে আমরা সেই দিকে যাত্রা শুরু করি। তাহলে মিত্র, আজকে ভারদ্বাজ মুনির আশ্রম দর্শনের সাথে সাথে এই ভিডিওটি এখানে এন্ড করছি। রাধে রাধে। বৃন্দাবন ধাম ভ্রমণের জন্য আর নেই কোনো চিন্তা। রাধেশ্যাম কুঞ্জ এবং বৃন্দাবন বিহারী হোমস্টে আপনাদেরকে দিচ্ছে একই ছাদের নিচে সকল সুযোগ সুবিধা। এখানের প্রতিটা রুমই পরিষ্কার পরিচ্ছন্ন এবং রুচিসম্মত। প্রতিটা রুমেই অ্যাটাচ বাথরুম, গিজার, কমোড এবং পরিষ্কার পরিচ্ছন্নতার কোনো কমি নেই। আরও থাকছে বাঙালিদের রুচিসম্মত প্রসাদের ব্যবস্থা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার। আরও রয়েছে প্যাকেজ ট্যুর, সব ধরনের গাড়ি পরিষেবা, 84 কোরস পরিক্রমা, সাইট সিনের সুব্যবস্থা ইত্যাদি। স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপ করবেন।